আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুল এই সেটে। আমি আজকে তোমাদের সামনে উচ্চতর গণিতের কুমিল্লা ক্যাডেট কলেজের এমসিকিউ এর সলিউশন নিয়ে হাজির হয়েছি। তোমরা আগেও ঝিনাইদহ ক্যাডেট কলেজের এমসিকিউ এর সলিউশন পেয়ে থাকবে। আজকে কুমিল্লা ক্যাডেট কলেজের যে এমসিকিউটা, তোমরা যে কোনো টেস্ট পেপারে এমসিকিউটা পাবে। বিশেষ করে ক্যাডেট কলেজে যে টেস্ট পরীক্ষা হয়েছিল 2018 সালে, সেটারই তোমরা প্রথম প্রশ্নটা একটু লক্ষ্য করো। একটি বৃত্তস্থ বর্গের কর্ণদ্বয়ের গুণফল 200 বর্গ সেন্টিমিটার হলে বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বলা হয়েছে যে একটি বৃত্তস্থ বর্গের, এটা অ্যাকচুয়ালি আমরা যদি বলি জেনারেল ম্যাথে 16.3 অনুশীলনীতে আমরা যে বৃত্তে অন্তর্লিখিত কোনো বর্গের হয়তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছিল, ওখানে বৃত্তের পরিধি হয়তো দেওয়া ছিল। তার সাথে যদি বলি যে আমরা এখানে মূলত বৃত্তের ভিতরে আমরা এমন একটি বর্গ আঁকবো, বা যে বর্গটি আছে এই বর্গের কর্ণদ্বয় এর সমষ্টি, কর্ণদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 200 বর্গ সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এখানে আমাদের যেটা বিষয় জানতে হবে, যেহেতু বলেছে বৃত্তস্থ বর্গ, সেই ক্ষেত্রে আমরা জানি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ একক ধরি তাহলে এটা এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। সেই ক্ষেত্রে বর্গের কর্ণদ্বয়, বর্গের আমরা যদি এবিসি সমকোণী ত্রিভুজ দেখি, সেই ক্ষেত্রে আমাদের এসি কর্ণ অ্যাকচুয়ালি হবে যে a স্কয়ার প্লাস a স্কয়ার হোল রুট ওভার। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো এসি কর্ণ, তাহলে আমরা পাচ্ছি দেখো 2a স্কয়ার হোল রুট ওভার। তাহলে আমরা মূলত পাচ্ছি a রুট ওভার 2। বলেছে যে একটি বর্গের কর্ণদ্বয়ের গুণফল। তাহলে বর্গের কর্ণদ্বয়ের গুণফল যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে একটি লক্ষ্য করো, এই যদি একটি কর্ণ হয় তাহলে আমরা a রুট ওভার 2 ইন্টু a রুট ওভার 2 সমান আমরা পাচ্ছি 200। সেই ক্ষেত্রে a স্কয়ার অর্থাৎ 2 ইন্টু a স্কয়ার সমান আমাদের পাচ্ছি 200। তাহলে a স্কয়ার সমান আমরা পাচ্ছি 100। তাহলে a সমান আমরা পাবো 100 এর বর্গমূল করলে a সমান পাবো আমরা 10। তাহলে তোমরা কয় আছে 10, ক্ষয় আছে 10 রুট ওভার 2, গয় আছে 20 এবং ঘয় আছে 100। তাহলে আমরা একের ক পাবো। একের ক কিন্তু আমরা পেয়ে গেলাম। লক্ষ্য করো a অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য a সমান 10 একক। এখন 2 নম্বর প্রশ্ন যদি আমরা তোমাদের সামনে সলভ করতে চাই, যে ax স্কয়ার মাইনাস 2ax প্লাস 1 সমান 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি কত? তাহলে এটি মূলত আমরা 5.1 অনুশীলনীতে যদি দেখি, এটি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের আমরা মূল সমান পেয়েছিলাম মাইনাস b প্লাস মাইনাস হোল রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটার সাথে যদি একটু কম্পেয়ার করি তাহলে আমরা একটু দেখতে পারি x সমান আমরা পাবো মাইনাস b। মাইনাস বলতে আমরা এখানে পাচ্ছি দেখো মাইনাস 2a প্লাস মাইনাস b স্কয়ার বলতে আমরা মাইনাস 2a হোল স্কয়ার মাইনাস 4a c বলতে আমরা এখানে পেয়ে যাচ্ছি c বলতে 1 বাই 2a। তাহলে 2a বলতে আমরা এখানে a পেয়ে গেলাম। তাহলে এটিকে যদি আমরা সলভ করি, সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে পাচ্ছি দেখো 2a প্লাস মাইনাস 4a স্কয়ার মাইনাস এখানে আমরা পাচ্ছি দেখো 4a ওকে b স্কয়ার মাইনাস 4ac বাই 2a পাচ্ছি। আমরা যদি এখন এটাকে একবার প্লাস এবং একবার মাইনাস করি তাহলে আমাদের একটি মূল x1 সমান আমরা পাবো দেখো 2a প্লাস আমরা 4a স্কয়ার মাইনাস 4a হোল রুট ওভার বাই 2a পাচ্ছি। আর x2 আরেকটি মূল আমাদের চেয়েছে মূলদ্বয়ের সমষ্টি কত, তাহলে আরেকটি মূল পাচ্ছি দেখো 2a মাইনাস আমরা 4a স্কয়ার মাইনাস 4a বাই 2a। এখন যদি আমরা এই দুটি যোগ করি তাহলে x1 প্লাস x2 সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো, যোগ করলে অতি সহজে আমরা বলতে পারবো লসাগু কিন্তু এটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 4a বাই 2 অর্থাৎ প্লাস রুট ওভার 4a স্কয়ার মাইনাস 4a মাইনাস রুট ওভার 4a স্কয়ার মাইনাস 4a, এটা চলে যাবে, লসাগু 2a থাকবে। তাহলে 2a 4a, তাহলে আমরা ক্যালকুলেশন করে শুধু পাবো 2।
তাহলে 2 নম্বর প্রশ্নের আমাদের আনসার কিন্তু দেওয়া আছে ক আছে 2a, খ আছে -2, গ আছে a/2 এবং ঘ আছে 2। তাহলে আমরা ঘয়ে আমরা 2 এর আনসার দিতে পারবো। কুমিল্লা ক্যাডেট কলেজ তোমরা ভালো করে একটু দেখো, যদিও আমি বোর্ডে লিখেছি। এখন আসো 3 নম্বর গাণিতিক যে সমস্যাটি আছে তোমাদের এমসিকিউ এ, বিশেষ করে 25 মিনিটের বেশি লাগে। তারপরে বলবো 25 মিনিট তখনই লাগবে না যখন তোমাদের সম্পূর্ণ বইটা নিজের কন্ট্রোলে থাকবে, যে প্রশ্ন দেখার সাথে সাথে তোমরা ধরে নিতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে এখানে মূলত ম্যাথগুলো এসেছে। এখানে দেখো 3 নং এ একটি অভিন্ন তথ্য ভিত্তিক এর উদ্দীপক দেওয়া আছে 4x - 2 - x² = 0। আমি যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই এবং ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে নিই, তাহলে খেয়াল করো +2 হয়ে যাবে সমান 0। এটিকে আমরা লিখতে পারবো x² - 4x + 2 সমান 0। এখন 3 নং প্রশ্ন বলেছে যে সমীকরণটির নিশ্চয়ক কত। সমীকরণটির নিশ্চয়ক আমরা ডিসক্রিমিনেন্ট বলতে পারি। নিশ্চয়ক এখানে পাচ্ছি দেখো, শুধু নিশ্চয়ক বলেছে, অর্থাৎ আমাদের এখানে রুট হবে না, শুধু আমরা পাবো b² - 4ac। তাহলে এখানে b বলতে আমরা কি পাচ্ছি দেখো, -4 পাচ্ছি, -4² - 4 * a বলতে 1 পাচ্ছি, c বলতে আমরা এখানে 2 পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি দেখো 4 4 16 - 4 2 8। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 8, অর্থাৎ নিশ্চয়ক আমরা 8 পাচ্ছি। তাহলে 3 নং কোশ্চেনে তোমরা দেখো কয় আছে 20, ক্ষয় আছে 8, গয় আছে 2√5, ঘয় আছে 2√2। তাহলে খ হবে 8। তাহলে আমরা 3 এর খ দেখো এখানে লেখা আছে, তাহলে 3 এর খ আমরা আনসার পেয়ে যাচ্ছি। এরপরে আসো ওই উদ্দীপকের আলোকে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন যেহেতু, সেই ক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের আমাদের বলেছে 4 নম্বর প্রশ্নে সমীকরণটি মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমরা জানি যে b² - 4ac যদি গ্রেটার 0 হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে আমাদের মূলদ্বয় হবে বাস্তব মূলদ। আবার যদি এমন হয় b² - 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ না হয়, তাহলে দেখো এখানে আমাদের 8 কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার মান কিন্তু 8, এবং 8 হচ্ছে 0 থেকে বড় এবং পূর্ণবর্গ নয়, এবং পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। সেহেতু আমাদের এই মূলের প্রকৃতি মূলত হবে 4 নম্বর প্রশ্ন, মূলের প্রকৃতি কিরূপ হবে। তাহলে b² - 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা না হলে আমরা মূলদ্বয় পাবো বাস্তব এবং অমূলদ সংখ্যা। কারণ আমরা 8 এ বর্গমূল অমূলদ এখানে হবে। তাহলে আমরা ক নং প্রশ্ন আছে বাস্তব ও অমূলদ, ক্ষয় আছে বাস্তব ও মূলদ, গয় আছে বাস্তব ও সমান, ঘয় আছে অবাস্তব। তাহলে আমাদের ক হবে বাস্তব ও অমূলদ। তাহলে আমরা 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি ক বাস্তব এবং অমূলদ সংখ্যা হবে। ওকে, এরপর লক্ষ্য করো 5 নম্বর যে প্রশ্নটি, এটি মূলত ষষ্ঠ অধ্যায়ে, অর্থাৎ 6.3 তে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অসমতার একটি ক্লাস দিয়েছিলাম ওভারঅল, এবং বলেছিলাম যে তোমরা এই ক্লাসটি যদি ভালোভাবে লক্ষ্য করো, সেই ক্ষেত্রে যখন আমি তোমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করব তখন তোমাদের অনেকটা উপকার আসবে, এবং পরম মানের বিষয়টা আমাদের ভালোভাবে জানতে হবে। এখানে লক্ষ্য করো 5 নম্বর প্রশ্নটা আছে x পরম মান গ্রেটার দেন 2। তাহলে পরম মান থেকে আমরা জানি একবার এই পরম মানে একবার আসবে x মান প্লাস, তাহলে x গ্রেটার দেন আমরা 2 পাচ্ছি, আবার একবার আসবে x এর মান মাইনাস, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি -2। অর্থাৎ আমরা সংখ্যা রেখা যদি দেখতে চাই সেই ক্ষেত্রে এটি যদি শূন্য হয় 1 2 3 -1 -2 -3, তাহলে 1 2 3 -1 -2 -3, তাহলে x এর মান আমরা -2 থেকে ছোট হবে। অর্থাৎ আমরা যদি দেখি যেহেতু ইকুয়াল নাই, তাহলে বৃত্ত ভরাট হবে না, -2 থেকে ছোট হবে, এবং +2 থেকে আমাদের সংখ্যা রেখা দেখতে পাবো বড় হবে। অর্থাৎ তোমরা যদি টেস্ট পেপারটা একটু দেখো কুমিল্লা ক্যাডেট কলেজে, সেই ক্ষেত্রে ঘ নং যে সমাধান সেট আছে সংখ্যা রেখায়, ঘ নং কিন্তু এটাই আছে, অর্থাৎ 2 থেকে বড় এবং -2 থেকে ছোট হবে। অর্থাৎ 5 এর আমরা ঘ এখানে অলরেডি লিখে রেখেছি, তারপর আমি ম্যাথগুলো ক্যালকুলেশন করে তোমাদের সামনে
দেওয়ার চেষ্টা করছি। এরপরে 6 নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে একটু খেয়াল করো। 6 নম্বর গাণিতিক সমস্যাটা দেওয়া আছে যে 2x 6 নম্বর আছে, দেখো একটু খেয়াল করো, 2x প্লাস 3y লেস দেন 6। এটা একটা অসমতা। 6.3 অনুশীলনে 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই অসমতাতে আমাদের 4টি বিন্দু দেয়া আছে। আমাদের ক বিন্দু দেয়া আছে 0 2, খ বিন্দু দেয়া আছে, একটু লক্ষ্য করো 3,0, গ দেওয়া আছে 1,1, ঘ দেওয়া আছে একটু খেয়াল করো 3,2। তাহলে আমরা যদি x এর স্থলে 0 বসাই এবং y এর স্থলে 2 বসাই তাহলে এটা 0, 3 দুগুণে 6, 6 লেস দেন 6 হবে না, অর্থাৎ এটা ভুল। এখানে যদি 3 দুগুণে 6 হয়, x এর মান বসাই 3 এবং y এর মান 0 বসালে এটাও 6, এটাও হবে না। আমরা যদি x এর স্থলে 1 বসাই তাহলে আমরা পাচ্ছি 2, y এর স্থলে যদি 1 বসাই তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়, যেটা 6 থেকে ছোট। আবার দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 12, কখনো 6 থেকে ছোট না, তাহলে আমাদের গ হবে 6 নং প্রশ্নের आंसर কিন্তু গ আমি লিখেছি, তাহলে 6 এর आंसर হবে গ। 7 নং কোশ্চেনটা একটু খেয়াল করো। 7 নম্বর কোশ্চেনটা তোমাদের মেন বইয়ে অর্থাৎ 1.1 অনুশীলনীতে সেটের কিছু কন্ডিশন দেয়া আছে। লেখা আছে a সাবসেট b যদি এবং কেবল যদি। লক্ষ্য করো কয়ে দেয়া আছে, একটু খেয়াল করো যে a ইন্টারসেক্ট b সমান b, যেহেতু a সেটের সদস্য অবশ্যই b সেট থেকে ছোট হবে, সেক্ষেত্রে আমি a সেটের সদস্য 1 2 ধরে নিলাম আমার ইচ্ছা মতো, b সেটের সদস্য আমি 1 2 3 ধরে নিলাম, কারণ a সাবসেট অফ b এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি a এবং b ইন্টারসেক্ট করি, আমরা যদি a এবং b ইন্টারসেক্ট করি তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র, দেখো a আর b ইন্টারসেক্ট করলে শুধু আমরা পাবো এটা সমান আমরা পাবো a, তাহলে এটা ভুল আছে। খ দেওয়া আছে, দেখো a ইউনিয়ন b সমান, a ইউনিয়ন b সমান, নিঃসন্দেহে a ইউনিয়ন b করলে আমরা পাবো কিন্তু b, তাহলে খ আমাদের ভুল দেয়া আছে, a ইউনিয়ন b সমান দেয়া আছে, a এটি ভুল। গয়ে দেয়া আছে একটু খেয়াল করো b পূরক সাবসেট অফ a পূরক, b পূরক সাবসেট অফ a পূরক। আমরা দেখে নিই ইউ একটা সেট, যে সেটের উপাদান 1 2 3 4 আমরা মনে মনে ধরে নিলাম, তাহলে a পূরক বলতে আমরা পাবো কি, একটু লক্ষ্য করো সার্বিক সেট থেকে a সেটের সদস্য যদি 1 2 বাদ দিই তাহলে আমরা পাবো 3 4। ওকে, এখানে যদি b পূরক যদি বের করতে চাই তাহলে সার্বিক সেট থেকে b সেটের সদস্য 1 2 3 যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো 4। সেই ক্ষেত্রে লক্ষ্য করো b পূরক সাবসেট অফ a পূরক হবে, তাহলে এটি কিন্তু আমাদের রাইট হবে। আমরা ঘ নং প্রশ্নে আর না যাই, ঘ নং প্রশ্নের আগেই কিন্তু আমরা গ নং প্রশ্ন পাচ্ছি, তাহলে 7 এর অ্যাকচুয়ালি হচ্ছে কি গ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে ম্যাথগুলো তোমরা পারবে, তারপরেও আমি কিন্তু সাইডে উত্তরপত্র লিখে দিয়েছি, তথাপিও আমি প্রতিটি ম্যাথ তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, 8 নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে এমসিকিউতে, সমতুল সেটের ক্ষেত্রে যে কোনো সেট a, b, c এর জন্য, সমতুল সেটের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে a যদি একটি সেট হয়, a সেটের আমি যদি উপাদানগুলো এভাবে বিবেচনা করি 1 2 3, আর b সেটের উপাদানগুলোকে যদি আমি এভাবে a, b, c দিই, তাহলে আমরা যদি সমতুল সেট বের করতে চাই তাহলে 1 2 3 আমরা দিয়ে একটু দেখি a b c, অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে যে এক এক সেট হচ্ছে, অর্থাৎ a 1 এর জন্য আমরা a পাচ্ছি, 2 এর জন্য b পাচ্ছি, 3 এর জন্য c পাচ্ছি। আবার যদি উল্টা ভাবে আমি এখানে দেখি তাহলে আমরা এখানে বলতে পারবো a এবং a সমতুল সেট আমরা b বলবো, বা তার আগে a এবং b আমরা দেখতে পাচ্ছি একটি মিল আছে, এক এক মিল আছে। তাহলে এখানে তোমাদের বলেছে সমতুল সেটের ক্ষেত্রে যদি a এবং b সেটের ক্ষেত্রে যদি এমন কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে যে কোনো তিনটা সেট যদি আমাদের দিয়ে দেয় a b c এর জন্য 1 নং এ আছে, তোমরা একটু খেয়াল করো যে a সমতুল a, অর্থাৎ a সেট এবং a সেট যদি একই হয়, যদি এর পরিবর্তে এখানে আমরা a b c না বলে যদি এমন বলতাম
1 2 3 তাহলে এ সেট, তাহলে এ সমতুল আমরা এ বলতে পারতাম। ওকে, তাহলে প্রথমটা আমরা নিতে পারবো। 2 নম্বরটা দেয়া আছে, একটু লক্ষ্য করো, এ সমতুল বি, এ সমতুল বি হলে আমরা দেখতে পাচ্ছি বি সমতুল এ হবে, বি সমতুল এ হবে। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি এক এক মিল থাকলে এ এক এক যদি বি মিল হয় তাহলে এ সমতুল বি হলে বি সমতুল এ হবে। এ বি থেকে পেলাম। 3 নম্বর কোশ্চেনে আছে দেখো, এবার যদি আরেকটি সি সেট আমরা নিয়ে নিই, এ সেট বাদেও যদি আমরা সি সেট এবার নিয়ে নিতে পারতাম, এ বি সি, এখানে হয়তো আমরা আরেকটি সেট হয়তো নিয়ে নিলাম যে পি কিউ আর, যদি এবার নিতাম তাহলে কি হতো দেখো, এ সমতুল বি হলে, এ সমতুল বি এবং বি সমতুল সি হলে অবশ্যই আমরা এ সমতুল সি বলতে পারবো। এটি অবশ্যই তোমাদের মেন বইয়ে, আবার বলবো 1.1 দেখবা সমতুল এবং এক এক যে মিলকরণ আছে সেখানে, তাহলে এই তিনটি মূলত সত্য হবে। সেই ক্ষেত্রে 8 এর কিন্তু ঘ আমাদের আনসার হবে, 8 এর ঘ, 8 এর ঘ এখানে দেওয়া আছে সমতুল সেটের ক্ষেত্রে। তোমাদের একটি বিষয় তোমাদের স্মরণ করে দিতে চাই যে এমসিকিউ জানতে হলে উচ্চতর গণিতে বিশেষ করে কিছু অধ্যায় আছে বা কিছু চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের আমাদের খুঁটিনাটি বিষয়গুলো খুবই ভালো করে জানতে হবে। আর ক্যাডেট কলেজ বা জেলা স্কুলের প্রশ্নগুলো আসলে একটু টাফ না, আমি বলবো যে তারা প্রতিটি অধ্যায় প্রতিটি লাইন, সেটা কাজ বলো বা উদাহরণের ম্যাথ বলো বা অনুশীলনের ম্যাথ বলো, প্রতিটি ম্যাথই কিন্তু তারা কমপ্লিট করে। যার কারণে জেলা স্কুলের প্রশ্নগুলো নর্মালি যারা তোমরা স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করো তাদের কাছে একটু জটিল হয়ে যায়, জটিল হওয়ার কোনো কারণ নেই, তোমরা ইজিলি এই ম্যাথগুলো আনসার করতে পারবে। ওকে, এখন আসো 9 নং যে কোশ্চেনটি আছে, এটি ফাংশনের কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করো, দেওয়া আছে 9 নম্বর প্রশ্ন, ফাংশন দেওয়া আছে যদি f of x equals to x square plus 1, যেখানে x belongs to r, অর্থাৎ 1.2 এর ম্যাথটি দেওয়া আছে, তবে বলেছে f ইনভার্স x সমান কত। তাহলে তোমাদের 1.2 এর 30 নম্বর পেজে দেখবে যে কোন একটি ফাংশন এক এক হলে তার বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করব। তাহলে আমি এখানে প্রথমে যদি ধরে নিই, ধরি y সমান f of x, যদি বা এখানে বড় হাতের আছে আমরা ছোট হাতের দিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 1, তাহলে y আমরা জানি যে f ইনভার্স y সমান আমরা জানি কিন্তু x বিপরীত ফাংশনের ক্ষেত্রে, তাহলে আমাদের x আনতে হবে। তাহলে x স্কয়ার সমান আমরা পাচ্ছি y মাইনাস 1, তাহলে এখানে লিখতে পারবো x সমান প্লাস মাইনাস হোল রুট ওভার y মাইনাস 1, x সমান আমরা লিখতে পারবো f ইনভার্স এখানে f ইনভার্স y প্লাস মাইনাস হোল রুট ওভার y মাইনাস 1, তাহলে আমাদের চেয়েছে f ইনভার্স x, অর্থাৎ y এর স্থলে আমরা এখন x বসিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি দেখো মূলত আমাদের আনসার হচ্ছে কি বলো, রুট ওভার প্লাস মাইনাস হোল রুট ওভার x মাইনাস 1। এটি মূলত একটু খেয়াল করো যে ক নং প্রশ্ন দেয়া আছে এটি, এবং সাইড নোটে দেয়া আছে x গ্রেটার ইকুয়াল 1, অর্থাৎ x এর মান 1 থেকে বড় হতে হবে বা 1 এর সমান হলেও আমাদের বাস্তব মান পাবো। অর্থাৎ বিপরীত ফাংশনের ক্ষেত্রে যে আমরা x এর কন্ডিশন, সেখানে x এর মান কখনো 1 এর অবশ্যই সমান হবে এবং 1 থেকে বড় হতে হবে, নইলে আমাদের রুটের ভিতরে কোনো ঋণাত্মক মান থাকলে সেটি আমাদের বাস্তব সংখ্যা আমরা পাবো না। ওকে, এখন আসো 10 নম্বর প্রশ্নটি আছে, যদি x প্লাস a বহুপদী p অফ a এর একটি উৎপাদক হয়। এটি 2 অনুশীলনীতে তোমরা অতি সহজে জানো, বা জেনারেল ম্যাথে 3.4 অনুশীলনীতে ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য আমরা খুব ভালোভাবে জানি। বলেছে x প্লাস a যদি কোনো বহুপদী রাশি p অফ a এর উৎপাদক হয়, p অফ a এর উৎপাদক হলে, এত এর উৎপাদক হলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে p অফ মাইনাস a সমান আমাদের 0 হবে। এই রাশিটি অর্থাৎ x প্লাস a p অফ a এর একটি উৎপাদক তখনই হবে যদি p অফ a সমান -1 হয়। তাহলে তোমরা 10 এর খ অতি সহজে আনসার করতে পারবে। এটি খুবই সিম্পল একটি ম্যাথ, তোমরা উচ্চতর গণিতের স্টুডেন্ট হিসেবে দেখার সাথে সাথে এটি
5 সেকেন্ডের ভিতরে তোমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবে যে এটা आंसर কত হবে। এরপর আসে দেখো 11 নম্বর প্রশ্নটি। 11 নম্বর প্রশ্ন যেটা দেয়া আছে জ্যামিতির প্রশ্ন। এই জ্যামিতির ক্ষেত্রে আমাদের লম্ব বিন্দু কি, ভর কেন্দ্র কি, বা আমাদের পরিকেন্দ্র কি, এগুলো কিন্তু ক্লিয়ার জানতে হবে। সেই ক্ষেত্রে জেনারেল ম্যাথের অনেক কিছুই আমাদের জেনে আসতে হবে। লক্ষ্য করো দেওয়া আছে কোন ত্রিভুজে যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ড এর ছেদবিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র। যখন আমরা কোনো ত্রিভুজের পরিকেন্দ্র এঁকেছিলাম জেনারেল ম্যাথেও, যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার পরে যে বিন্দুতে মিলিত হয় সেটি কিন্তু পরিকেন্দ্রের পরিবৃত্তের কেন্দ্র হয়। অর্থাৎ পরিবৃত্ত আঁকলেও ওটাকে কেন্দ্র ধরে আমাদের পরিবৃত্ত আঁকতে হয়। তাহলে এটি ঠিক আছে। শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো ছেদবিন্দুই লম্ববিন্দু। অর্থাৎ লম্ববিন্দু হতে হলে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যখনই লম্ব আঁকা হয় ওই লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা লম্ববিন্দু বলবো। তাহলে 1 এবং 2 ঠিক আছে। 3 নম্বর বলেছে যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দুই ভরকেন্দ্র। এটি ভুল, কারণ ভরকেন্দ্রের সংজ্ঞা যে ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হয় তাকেই কিন্তু ভরকেন্দ্র বলে। তাহলে 11 1 আর 2, তাহলে 11 ক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 ক হবে। 10 আমরা খ পেয়েছিলাম। এরপরে আসো দেখো 12 নম্বর একটি ম্যাথ। এটি মূলত অসীম অনন্ত গুণোত্তর ধারার একটি ম্যাথ। তোমরা দেখলে বুঝতে পারবে। 12 নম্বরটা সপ্তম অধ্যায়ের ম্যাথ। এটি লেখা আছে দেখো 1, √3, √5, √7, ডট 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 চলছে এভাবে। তাহলে আমরা এই ধারাটির সাধারণ পদ কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুট বাদ দিলে 1, 3, 5, 7, 9, এরপর 11 আসতো। তাহলে এটাকে যদি আমি এবার লিখতে √1, √3, √5, √7, √9 না লিখে হয়তো 3 লিখতাম। তাহলে এটি মূলত 1, √3, √5, √7, এভাবে হয়তো আমাদের ধারাটা পেতাম। তাহলে এই ধারার আমাদের n তম পদ যদি পেতে চাই তাহলে আমি মূলত চিন্তা করব যে 1, 1, 3, 5, 7, 9। তাহলে 1, 3, 5, 7, 9, 1, 3, 5, 7, 9 এভাবে যদি ধারা চলে তাহলে প্রথম পদ 1, n-1 ইনটু আমরা সাধারণ অন্তর আমরা 3 পাচ্ছি এবং রুট দিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি দেখো 3n, সরি এখানে সাধারণ অন্তর 2 হবে। তাহলে কত হচ্ছে দেখো 2n-2 প্লাস 1, আমরা পেয়ে যাচ্ছি দেখো 2n-1। তাহলে এখানে 12 কিন্তু ক আছে √2n + 1, ক্ষয় আছে √2n-1। তাহলে ক্ষয় হবে √2n-1। ওকে, তোমাদের এই ম্যাথগুলো ভালোভাবে জানতে হলে মেন বইয়ের বিশেষ করে যে কাজ আছে বা উদাহরণগুলো আছে সপ্তম অধ্যায়ের ছোট ছোট ম্যাথগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করা লাগবে। নইলে তোমরা এগুলো দেখে হয়তো পরীক্ষা হলে অনেক সময় লেগে যায়। তোমাদের প্র্যাকটিস থাকলে কিন্তু এই ধরনের ম্যাথে সময় লাগার কথা না। এরপরে আসো 13 নম্বর যে প্রশ্নটি আছে। 13 নম্বর প্রশ্নটি সপ্তম অধ্যায়ে বলা হয়েছে a plus ar plus ar square plus ডট 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 ডট। আমরা দেখতে পাচ্ছি গুণোত্তর ধারা। তাহলে এখানে বলেছে ধারাটির n তম পদের সমষ্টি কত হবে। তাহলে এটি মূলত জেনারেল ম্যাথের আমরা সূত্র দেখতে পাচ্ছি 13.2 অনুশীলনীর গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি চেয়েছে, যেখানে r গ্রেটার দেন 1। আমাদের সাইডে কন্ডিশন দিয়ে দিয়েছে r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে আমরা sn বলতে আমরা পাবো দেখো a ইনটু আমরা বলতে পারবো r⁻n-1 বাই r-1, যেহেতু বলেই দিয়েছে r গ্রেটার দেন 1। ওকে, তাহলে আমরা গয়ে দেখতে পাচ্ছি a ইনটু, এটা অবশ্য তারা মাঝামাঝিতে লিখেছে, তবে তোমরা যেটা দেখবে যেটি জেনারেল ম্যাথের ম্যাথ, যার কারণে অতি সহজে তোমরা বলতে পারবে 13 গ আনসার হবে। তাহলে 13 গ এখানে আনসার দেওয়া আছে। ওকে, এরপরে একটু লক্ষ্য করো 14 নম্বর যে প্রশ্নটা আছে। 14 নম্বর প্রশ্ন মূলত দেয়া আছে একটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। এখানে ছোট্ট একটি উদ্দীপক দেয়া আছে 1/2z plus 1, 1/2z plus 1 whole square plus 1/2z plus 1 whole cube plus ডট 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 ডট। এভাবে আমাদের অসীম অনন্ত
গুণোত্তর ধারা চলছে। তোমাদের হয়তো অনেক ভয় লাগতে পারে যে 7 নম্বর অর্থাৎ সপ্তম অধ্যায়ে যে 14 নম্বর গাণিতিক সমস্যাটি আছে এটি কি অনেক বড় একটি ম্যাথ? না, এখানে আমাদের যেটা করতে হবে, অসীম ধারাটির উপর ভিত্তি করে দুইটি প্রশ্ন 14 এবং 15 নম্বর প্রশ্নের আনসার করতে বলেছে। অসীম ধারাটির সমষ্টি থাকবে যদি, তাহলে এখান থেকে আমরা প্রথম পদ পেয়ে যাচ্ছে 1/2z + 1, তাহলে এখান থেকে আর পাবো যে 1/2z + 1 হোল স্কয়ার বাই 1/2z + 1, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছে দেখো 2z + 1। তাহলে অসীম অনন্ত অসীমতক সমষ্টি থাকবে যদি r লেস দেন আমাদের 1 হয়, অসীমতক সমষ্টি থাকতে হলে। তাহলে আমাদের এখানে বলেছে যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, তাহলে এটা কি হবে 1/2z - 1, অবশ্যই কি হবে আমাদের 1 থেকে ছোট হতে হবে r এর মান, অর্থাৎ r এর মান এটি, r এর মান আমাদের হতে হবে কত 1 থেকে ছোট। r এর মান হচ্ছে কত 1/2z + 1 লেস দেন 1। এরপরে 15 নম্বর প্রশ্ন বলেছে z এর জন্য অসীম ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা অসীম ধারার সমষ্টি নির্ণয় করতে আমরা জানি যে j/1 - r, তাহলে আমরা a বলতে পাচ্ছি 1/2z + 1 / 1 - 1/2z + 1 অসীমতক সমষ্টি। আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাই খেয়াল করি আমরা একটু, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে 1 লক্ষ্য করো 2z + 1, আমরা একটু উল্টিয়ে দিলাম 2z + 1, এখানে 2z + 1 আর -1, তাহলে শুধু থাকছে 2z, দেখতে পাচ্ছি 1 আমরা পাবো 2z, এবং এখানে বলেছে z সমান 1 হলে, তাহলে z সমান যদি 1 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে s ইনফিনিটিভ অর্থাৎ অসীমতক সমষ্টি হবে হাফ। তাহলে 15 ক আছে হাফ, খ আছে 2, গ আছে 1/3, ঘ আছে 3/2, তাহলে ক হবে आंसर। তাহলে 15 ক আমরা পেলাম। আগে তোমাদের 14 ক এখানে দেওয়া ছিল, এটা যদিবা সাইডে লিখে দিয়েছি। এরপরে আমরা ত্রিকোণমিতি অষ্টম অধ্যায়ে যদি একটু যাই, অষ্টম অধ্যায়ে 8.2 অনুশীলনীতে একটি নরমাল অভেদ এখানে দিয়ে দিয়েছে যে যদি cosec a সমান আমরা দেখতে পাচ্ছি 16 আছে, যদি cosec a সমান √2 হয়, আর আমরা জানি sin হাফ এ 1/√2 এর মান আমরা জানি 45 ডিগ্রি, তাহলে এটি আমরা পাবো cosec 45 ডিগ্রি। তাহলে আমরা অতি সহজে বলতে পারবো a সমান 45 ডিগ্রি। তাহলে এখান থেকে বলেছে tan 2 এর মান কত, তাহলে tan 2a, তাহলে দেখতে পাচ্ছি tan আমরা 2 * 45 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি। ওকে, আর tan 90 ডিগ্রি মান অবশ্য অসংজ্ঞায়িত, এখানে আমাদের অসংজ্ঞায়িত লেখায় আছে, আমরা tan 0 ডিগ্রি মান হয়তো 0 পাই, কিন্তু তাহলে এখানে আছে দেখো 16 ক আছে 0, খ আছে 1, গ আছে √3 এবং ঘ আছে অসংজ্ঞায়িত, তাহলে আনডিফাইন্ড হবে। tan 90 ডিগ্রির মান কিন্তু আনডিফাইন্ড। 17 নম্বর ম্যাথটি আমরা একটু দেখে নিই কি অবস্থা। নাম্বার 17 নম্বর ম্যাথ আছে -330 ডিগ্রি কোণ চতুর্ভাগে অবস্থিত, তাহলে -330 ডিগ্রি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এটিকে যদি 90 দ্বারা ভাগ করি তাহলে 4 9 36 বা 3 9 27, আমরা 3 দ্বারা গুণ করলাম, তারপর কি অবস্থা হয়, তাহলে 3 9 27 270, তাহলে আমরা যদি 330 থেকে যদি 270 সাবট্রাক্ট করি তাহলে 60 ডিগ্রি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি দেখো 60 ডিগ্রি। যেহেতু কোণটি নেগেটিভ কোণ, তাহলে ঘড়ির কাঁটার উল্টা দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, 3 ঘর যাবে 1 2 3, এরপরে 60 ডিগ্রি যাবে, তাহলে দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আমাদের আবার প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, তাহলে এই কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থান হবে, কারণ আমাদের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে যেটাই ঘুরুক না কেন আমাদের এই কোয়াড্রান্ট কিন্তু অপরিবর্তন থাকবে, যেহেতু এটি নেগেটিভ কোণ, যার কারণে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এবং এই ধরনের ক্লাস অর্থাৎ 8.1 এর ক্লাস কিন্তু তোমাদের আমি আপলোড করেছিলাম, তোমরা হায়ার ম্যাথের প্লেলিস্টে গেলে তোমরা অতি সহজে পারবে। এরপরে দেখো 18 নম্বর গাণিতিক সমস্যা। আমি এই গাণিতিক সমস্যাটা অ্যাকচুয়ালি তোমাদের তোমরা যদি একটু দেখো, ঝিনাইদহ ক্যাডেট কলেজেও 9.2 অনুশীলনী
6 এর 4 নম্বরে একটি ম্যাথ আছে, যেটা এখানে আমি 18 নম্বরটা একটু তুলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। log √a into b plus log √b into c into log √c into a। তাহলে এটি কিন্তু আমরা খুব সহজেই আগেও তোমাদের দেখিয়েছিলাম, এখন তোমাদের আবার দেখাচ্ছি। b স্কয়ার into log √b √c হোল স্কয়ার into log c আমরা এখানে পাচ্ছি √a হোল স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কয়ার তিনটা এই স্কয়ার থাকার কারণে এখানে 2 into log a root b into 2 into log b root c into 2 into log c root into a আমরা পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে 2 2 4 4 2 8 এবং এই ধরনের ম্যাথ পুরোটাই কিন্তু তোমরা দেখবা তোমাদের মেন বইয়ের কিন্তু এই ম্যাথটি দেওয়া আছে। এটা आंसर কিন্তু 8 হবে। তার মানে আমরা কয়ে 0 খয়ে 1 গয়ে আছে 6 এবং ঘয়ে আছে 8। তাহলে আমাদের এখানে মূলত 8 হবে, অর্থাৎ 18 এর ঘ হবে। আমরা দেখতে পাচ্ছি 18 ঘ এখানে দেওয়া আছে। এরপরে আমরা 19 নম্বর গাণিতিক সমস্যাটা যদি একটু দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্য করবে এটি মূলত লগেরই খুব বেসিক একটি ফর্মুলা এখানে দেওয়া আছে। তোমাদের মেন বইয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আছে, এটি তুলে দিয়েছে। বলেছে যদি a গ্রেটার দেন, আর সূচকের ধারণাটা অবশ্যই আমাদের জানতে হবে, a গ্রেটার দেন 0, a নট ইকুয়ালস টু 1 এবং b নট ইকুয়ালস টু 0 হয়, তবে লক্ষ্য করো 1 নম্বর বলেছে যে log a বেস b সমান x যদি এবং কেবল যদি ও কেবল যদি, লক্ষ্য করো log a বেস b সমান x, log এর ক্ষেত্রে আমরা জানি যে এই ভিত্তিটা যেমন b কে মাথায় তুলে রেখেছে, তাহলে এটা হবে a টু দ্য x সমান b হবে। তাহলে আমরা পাবো a টু দ্য x সমান আমরা b পাবো। এটা কিন্তু রাইট, যেটা তোমাদের রোমান সংখ্যার একই দেয়া আছে। নাম্বার 2 দেওয়া আছে, একটু লক্ষ্য করো log a টু দ্য x ইকুয়ালস টু দেখো x, এটি রাইট, কারণ x যদি আগে চলে আসে x log a বেস a সমান আমরা x into 1 পাবো, অর্থাৎ আমরা x পাচ্ছি। তাহলে আমরা দুইও আমরা সঠিক ভাবে কিন্তু বলতে পারছি log a বেস a টু দ্য x সমান x হবে। ওকে, এরপরে একটু খেয়াল করো নাম্বার 3 যেটা দেয়া আছে, এটি নিয়েই তোমাদের অনেক সময় ঝামেলা হয়। a টু দি পাওয়ার log আমরা দেখতে পাচ্ছি a টু দ্য b সমান আমাদের b দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে যেহেতু 1 নম্বর বাক্যটা, অর্থাৎ 1 নং রোমান সংখ্যার 1 নং কিন্তু রাইট, a টু দ্য x সমান b, তাহলে এখানে যদি আমরা এভাবে log a, তাহলে b এর সমান আমরা বসাবো b সমান বসাবো a টু দ্য x, তাহলে এটা ক্যালকুলেশন করলে a টু দ্য x log a বেস a সমান পেয়ে যাচ্ছে দেখো a টু দ্য x into 1, আর a টু দ্য x মানে b। তার মানে আমাদের 1 2 3 এই তিনটি কিন্তু সঠিক। তাহলে 19 এর রোমান সংখ্যার 1 2 3 অর্থাৎ ঘ নং প্রশ্নটা রাইট। এখানে 19 এর ঘ কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করো। এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, কারণ এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এসএসসি তে আমরা যথেষ্ট পরিমাণ সময় পাই, কারণ নবম শ্রেণীতেই তোমাদের এই অধ্যায়গুলো আগে শেষ হয়ে যায়। তোমরা একটু পিছিয়ে থাকো কারণ ভালোভাবে প্র্যাকটিস করো না। এরপরে আসো দেখো 20 নম্বরে একটি গাণিতিক সমস্যা, এটি মূলত 10 অধ্যায় থেকে দেওয়া আছে। 10 অধ্যায় দ্বিপদী বিস্তৃতি 1 - 3x হোল টু দি পাওয়ার n দেওয়া আছে। এই বিস্তৃতির আলোকে তারা একটি প্যাসকেলের বিস্তৃতি প্রশ্নে তুলে ধরেছে, একটু খেয়াল করো, লক্ষ্য করো দেওয়া আছে 1 1 1 1 2 1 1 3 3 1। তাহলে আমি একটু এটি মুছে দিই। তোমরা এই এমসিকিউটা মূলত 9.1 এর সাথে হুবহু মেন বইয়ে তোমরা পাবা, এটি দেখলে বুঝতে পারবা। এরপর দেখো 1, এটা 4 হবে, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 4, আবার 1, এখানে 1 1 আর 4 যোগ করলে আমরা 5 পাবো, 6 আর 4 10 পাবো, 6 আর 4 যোগ করলে 10, 1 আর 4 যোগ করলে 5 1। এটাই কিন্তু আমাদের দেওয়া আছে।
ত্রিভুজ অনুযায়ী n এর মান কত, অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী এখানে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে বিস্তৃত করেছে n এর মান কত। তাহলে n এর মান যদি পেতে চাই তাহলে দেখো 1 2 3 4 5 এই পর্যন্ত হবে। এটি আমাদের একটা সাহায্য হিসাবে 1 থেকে শুরু করেছিলাম, তাহলে 1 2 3 4 5, তাহলে n এর মান কিন্তু আমরা 5 পাবো। ওকে, তাহলে আমরা 20 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি যে n এর মান কত হবে। n এর মান কয়ে দেয়া আছে 5, ক্ষয়ে দেয়া আছে 6, গয়ে দেয়া আছে 10, ঘয়ে দেয়া আছে 32, তাহলে আমরা কয়ে পাবো 5 n এর মান। এরপর বলেছে পঞ্চম পদটির সহগ নির্ণয় করো। তাহলে পঞ্চম পদটির সহগ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে 1 2 3 4 5, এখানে এই পদটির সহগ আমরা কিভাবে পাবো একটু লক্ষ্য করো। আমরা 21 নম্বর গাণিতিক সমস্যাটা করব। দেখো 1 3x হোল টু দ্য, আমরা n এর মান কিন্তু 5 পেয়ে গেছি, তাহলে এটা লিখব 1 3x ওকে হোল টু দ্য 5, এটা বিস্তৃত করলে পাবো nc1। তাহলে দেখো nc1 বলতে এখানে nc1 5c nc0 nc1 মাইনাস দেখো 3x পাচ্ছি, এরপর দেখো 5c2 অলরেডি এখানে দেওয়া আছে, অথবা আমার এটা ভাঙার কোনো যৌক্তিকতা নেই। আমি যেটা ভাঙবো যেহেতু প্যাসকেল এখানে দেওয়া আছে, তাহলে 1 + 5 ইনটু আমরা -3x প্লাস 10 ইনটু -3x হোল স্কয়ার প্লাস 10 ইনটু -3x হোল কিউব প্লাস 5 ইনটু -3x হোল টু দ্য 4 প্লাস একটু লক্ষ্য করো 1 ইনটু -3x হোল টু দ্য আমরা পাচ্ছি 5। তাহলে আমাদের চেয়েছে কিন্তু একটু লক্ষ্য করো পঞ্চমতম পদ 1 2 3 4 5, তাহলে পঞ্চমতম পদটি যদি বলি তাহলে 5 ইনটু 3 টু দ্য 4 সমান, আমরা একটু ক্যালকুলেটরে হেল্প নিই, 3 টু দ্য 4 সমান পাবো আমরা 81, মেবি 81 মাল্টিপ্লাইড বাই 5 সমান আমরা পাবো এখানে মূলত পাবো x টু দ্য 4। আমি শুধু এই পদটা বের করছি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 81, অর্থাৎ আমরা যদি বলতে চাই যে 21 নম্বর প্রশ্নে আমাদের পাবো 405 আমরা পাবো। অর্থাৎ তোমরা যদি একটু খেয়াল করো সেই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে 21 নম্বরে আছে ঘ আছে 405, কারণ আমাদের বলেছে যে পঞ্চম পদের সহগ, আমাদের মূলত এই সহগটা কত চেয়েছে। তাহলে আমরা 21 এর ঘ আমরা দেখতে পাচ্ছি, 21 এর ঘ আমরা পঞ্চম পদের সহগ পেলাম 405 প্যাসকেলের ত্রিভুজ। এবং এই ম্যাথটি মূলত তোমরা মেন বইয়ে দেখবে, মেন বই থেকেই কিন্তু একটি বিস্তৃতি তুলে দেওয়া হয়েছে, তোমরা মেন বইগুলো বারবার একটু লক্ষ্য করবা, তোমরা সবকিছু ইনশাআল্লাহ পেয়ে যাবা। 22 নম্বর ম্যাথটি দেখো, এটি পিরামিডের একটি ম্যাথ। বলেছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপরে, তাহলে আমি যদি এটা মানে যদি এটা 10 ধরি, 10 সেন্টিমিটার বর্গাকার এই ভূমির উপরে কি বলেছে অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 12 সেন্টিমিটার হলে, তাহলে এইভাবে যদি আমি একটা পিরামিড এভাবে যদি অঙ্কন করি, সেই ক্ষেত্রে আমাদের বলেছে এই পিরামিডটির উচ্চতা দেয়া আছে, একটু খেয়াল করো h দেওয়া আছে 12 সেন্টিমিটার আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য তো দেয়া আছে। তাহলে পিরামিডের আয়তন চেয়েছে, তো পিরামিডের আয়তন আমরা জানি, আয়তনের সূত্র, পিরামিডের আয়তন জানি 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। পিরামিডের আয়তনের সূত্র আমরা এটা জানি, তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল বলতে 10 স্কয়ার এবং উচ্চতা দেয়া আছে দেখো 12, তাহলে এখানে আমরা যদি কাটি 4 তাহলে 400, এখানে অতি সহজে হয়ে যাচ্ছে 400 ঘন সেন্টিমিটার। তাহলে 22 এর গ দেয়া আছে 400 ঘন সেন্টিমিটার। তাহলে পিরামিডের আয়তন আমরা জানি যে 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ওকে, তোমাদের কাছে এই এমসিকিউ গুলো অনেকটাই সোজা লাগবে, তোমরা যদি কন্টিনিউয়াসলি বাসায় একটু প্র্যাকটিস করো। তাছাড়াও আমাদের স্কুলে এই সাইটে তোমরা আমাদের ক্লাসগুলো একটু লক্ষ্য করলে আর একটু তোমাদের জন্য সুবিধা হবে। এরপর আছে 23 নম্বর গাণিতিক সমস্যাটি, যেটা একটু ক্রিটিক্যাল হলেও কিন্তু একটু বোঝার বিষয় আছে সম্ভাবনার। এটি ম্যাথ যে অক্টোবর 2017 তে 6 দিন বৃষ্টি হয়েছিল,
6 দিন বৃষ্টি হয়েছিল অক্টোবর, অর্থাৎ 2017 সালে অক্টোবর মাসে 6 দিন বৃষ্টি হয়েছিল। তাহলে অক্টোবর মাসটা আমাদের একটু কাউন্ট করতে হবে। অক্টোবর মাস মূলত আমরা জানি 31 দিন। তাহলে অক্টোবর মাস 31 দিনে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল কিন্তু আমরা যদি বলি 31 দিন, এই 31 দিনের মধ্যে 6 দিন বৃষ্টি হয়েছিল অক্টোবরের, কিন্তু আমরা যদি বলি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি 2017 সালে অক্টোবর মাসে 6 দিন বৃষ্টি হয়েছিল। পরে বলেছে 19 অক্টোবর 2018-তে বৃষ্টি হবার সম্ভাবনা কত। তাহলে 2018-তে 19 অক্টোবর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, এটি কিন্তু অ্যাকচুয়ালি 2017 সালের অক্টোবর মাসের সাথেই কিন্তু কম্পেয়ার করা হয়েছে। কারণ অক্টোবর মাসে 2017 সালে অক্টোবর মাসে কিন্তু 6 দিন বৃষ্টি হয়েছে, তার মানে সম্ভাবনার মান কিন্তু 31/6। এবং আবার বলেছে 2018 সালের অক্টোবর মাসের 19 অক্টোবর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, এটাই কিন্তু সঠিক আনসার হবে। এখানে যদি বা লেখা আছে 31 একটু খেয়াল করো 22 নম্বরটা, সরি 23 নম্বর গাণিতিক সমস্যাটা যেটা দেয়া আছে তোমাদের একটু এখানে তুলে ধরতে চাচ্ছি। কয়ে দেয়া আছে দেখো 31/365, ক্ষয়ে দেয়া আছে একটু লক্ষ্য করো, ক্ষয়ে দেয়া আছে 19/31, গয়ে দেয়া আছে একটু খেয়াল করো 6/365, ঘয়ে দেয়া আছে একটু লক্ষ্য করো 6/31। তাহলে তোমরা অনেকে হয়তো খ আনসার দিবা, কিন্তু না, এই খ নং 2018 সালের অক্টোবর মাসের 19 অক্টোবরে কত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ অক্টোবর মাসের 2018 সালে অক্টোবর মাসে বৃষ্টি হলেই তো আমরা বলবো। 19 অক্টোবর বৃষ্টি নাও হতে পারে, কিন্তু 2017 সালে কিন্তু অক্টোবর মাসে 6 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 2017 সালে অক্টোবর মাস 31 দিন ছিল, বা 2018 সালে অক্টোবর মাস 31 দিন, সমগ্র সম্ভাব্য ফলাফল এখানে কিন্তু 31। তাহলে অনুকূল ফলাফল অ্যাকচুয়ালি 6 হবে। তাহলে আমাদের আনসারটা কিন্তু এটা হবে, এটা না। তাহলে 23 নম্বরে আনসার কিন্তু ঘ হবে। এই প্রশ্নটা নিয়ে তোমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারো, তারপরেও এখানে দুই ধরনের প্রশ্ন আছে, তোমাদের ওভাবে বুঝে নিতে হবে যে বৃষ্টি হয়ে গিয়েছে, ফলাফল ঘটেছে। ওকে, এরপরে 24 নম্বর যে ম্যাথটি আছে এখানে লক্ষ্য করো, দেয়া আছে y সমান x, y সমান x একটি সরলরেখার সমীকরণ, y সমান x একটি সরলরেখার সমীকরণ। আমি তোমাদের বলবো 11.4 অনুশীলনে অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে তোমাদের y সমান mx প্লাস c একটি সরলরেখা, আবার y সমান mx, এখানে c নেই। তাহলে y সমান mx বলতে এটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখা, এটি মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, আর এটি কিন্তু মূল বিন্দুগামী নয়, এটি মূল বিন্দুগামী নয়, কারণ এখানে c বলতে y অক্ষের স্থিতিতাংশ। তাহলে এটার সাথে যদি একটু কম্পেয়ার করি, তাহলে y সমান mx, এখানে m বলতে কিন্তু আমরা যদি বলি 1 আছে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে এই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, এখানে লেখা আছে মূল বিন্দুগামী, এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে অবশ্যই, কারণ m এর মান এখানে যদি বলি 1 বলতে আমরা tan থিটা বলবো, তাহলে tan থিটার মান দেখো tan 45 ডিগ্রি আমরা বলতে পারবো, তাহলে থিটার মান কিন্তু 45 ডিগ্রি, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটা অর্থাৎ রোমান সংখ্যা 2 কিন্তু সঠিক আছে 14 অধ্যায়ে। এরপর লেখা আছে 3 নম্বর প্রশ্নটা, অনেকেই তোমরা এই ভুলটা করে থাকবে, লেখা আছে শুধুমাত্র প্রথম চতুর্ভাগের উভয় অক্ষ থেকে সমুদ্রবর্তী। এটা লেখা আছে 3 নম্বরটা দেয়া আছে যে 3 নম্বর রোমান সংখ্যা দেয়া আছে যে উভয় অক্ষে অ্যাকচুয়ালি 45 ডিগ্রি হওয়ার কারণে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত যদি করি, এবার প্রথম চতুর্ভাগে শুধুমাত্র বলেছে, প্রথম চতুর্ভাগে না, এটাকে বর্ধিত করলে তৃতীয় চতুর্ভাগেও চলে আসবে, যার কারণে এটা শুধুমাত্র প্রথম, যদি বলতো সরলরেখাটি প্রথম কোন চতুর্ভাগে, তাহলে আমাদের প্রথম ও তৃতীয় চতুর্ভাগ দুটোই বলতে হবে, কিন্তু এখানে বলেছে 3 নম্বর শুধুমাত্র। এই শুধুমাত্র কথা বলার কারণেই কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। তাহলে শুধুমাত্র প্রথম চতুর্ভাগে উভয় অক্ষ থেকে সমুদ্রবর্তী, তার মানে এখান থেকে একটা বিন্দু যদি বিবেচনা করে এখানকার যে ডিসটেন্স হবে এখান থেকে ডিসটেন্স হবে, আবার অনুভাবে আমি যদি এখান থেকে এখানে বলি সম ডিসটেন্স হবে, তাহলে প্রথম চতুর্ভাগ হবে না, এখানে প্রথম এবং তৃতীয় চতুর্ভাগ হবে, যার কারণে
24 নম্বরের আনসার কিন্তু 1 ও 2 হবে। ক হবে তোমাদের 24 নম্বরের ক হবে রোমান সংখ্যার 1 ও 2। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, একটু ক্রিটিক্যাল টাইপের। এরপরে লক্ষ্য করো কুমিল্লা বোর্ডের লাস্ট অফ অল যে প্রশ্নটা, যেটা ভেক্টর দিয়ে কোশ্চেনটা দেয়া আছে, যে এখানে একটি সামান্তরিকের সূত্র দেওয়া আছে ভেক্টরে, অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি তোমরা একটু দেখো, এ থেকে বি তে যাচ্ছে, বি থেকে সি তে যাচ্ছে, এটা ইউ, এটা আমরা দেখতে পাচ্ছি ভি, এখানে আমরা দেখতে পাচ্ছি ভি, এখানে সামান্তরিক বিধি যদি বলি ইউ, তাহলে কর্ণ বরাবর অবশ্যই আমাদের ইউ প্লাস ভি হবে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এটিকে অনুসিদ্ধান্ত হিসেবে সামান্তরিক বিধি বলেছে, বা আমরা জানি এ বি সি ডি সামান্তরিকের এসি সমান কি হবে, তাহলে ইউ প্লাস ভি হবে। অর্থাৎ 25-এর দেখো ঘয়ে আছে ইউ প্লাস ভি। আমাদের এটি কিন্তু মনে রাখতে হবে ভেক্টর যোগের ত্রিভুজ বিধির একটা অনুসিদ্ধান্ত সামান্তরিক বিধি, যার কারণে আমাদের ভেক্টরের অর্থাৎ যোগের বিধি এ থেকে বি তে গিয়েছে, বি থেকে সি তে, যার কারণে কর্ণ বরাবর লব্ধি বরাবর আমাদের এই সমষ্টিটা নির্ণয় করবে। অর্থাৎ এসি হচ্ছে এই সামান্তরিকের কর্ণ, কর্ণ বরাবর আমাদের ভেক্টরের যোগফলটা পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 25 নম্বর প্রশ্নের আনসার কিন্তু ঘ হবে, যেটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। তাহলে তোমরা সব সময় আমাদের সাথে থেকো এবং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, এবং দোয়া করি তোমরা যেন ভালোভাবে সুস্থ থেকে প্রতিটি এমসিকিউ এর, সেটা জেলা স্কুল বা ক্যাডেট কলেজ বা বোর্ডের প্রশ্নগুলো তোমরা 2018 এবং 19 সালের বা 2018 বা 17 বা 16 সালে সমগ্র বোর্ডের প্রশ্নগুলো বারবার সলভ করবে। এবং মনে রাখবে, আমি আজকে যে ক্লাসটা তোমাদের দিলাম কুমিল্লা ক্যাডেট কলেজে, এই ক্যাডেটের এই কোশ্চেনে দেখবে ম্যাক্সিমাম মেন বই থেকেই কিন্তু এমসিকিউ দেওয়া আছে। তোমাদের কাছে আবার অনুরোধ করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের মেন বই থেকেই কিন্তু, পাঠ্য বই থেকেই কিন্তু এমসিকিউ গুলো দেওয়া থাকবে। তোমরা একটু পরিশ্রম করবে, তোমরা মেন বইগুলো বারবার প্র্যাকটিস করবে, মেন বইয়ের কাজ, উদাহরণ বা প্রতিটি ম্যাথে কিন্তু বারবার প্র্যাকটিস করলে যে কোনো একটা এমসিকিউ এর সেট যখনই পাবা, তোমরা প্রশ্ন দেখেই দেখবা যে 25টি এমসিকিউ এর মধ্যে তোমরা 10 মিনিটে প্রায় 20টি এমসিকিউ পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে বাকি এমসিকিউ অতি সহজেই তোমরা পারবা, এবং তোমাদের সুস্থতা এবং তোমরা ভালো থাকবা, সেই শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।